সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শাপলা ভয়েস অফ চেঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই সাক্ষাৎকার পর্বে আমাদের সামনে একজন গুণী মানুষ আছেন, যিনি জীবনের অনেক চড়াই উতরাই পার করে অনেক সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। একেবারেই আমার জানা মতে নিভৃত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। যখন সেখানে শিক্ষার আলোয় পৌঁছেনি যে গ্রামগুলোতে, সেখান থেকেই আমার জানা মতে তিনি এসছেন এবং এসে রাজশাহী কলেজের মতো একটি ঐতিহ্যবাহী কলেজের স্টুডেন্ট হওয়ার গর্ব লাভ করেছেন তিনি, এবং সেখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে একটি ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন, অ্যাকাউন্টিং এর মতো একটি সাবজেক্ট, এবং সেখান থেকে কোনো চাকরি না করে নিজে একটা উদ্যোক্তা হয়েছে এবং নিজেই একটি কলেজ তৈরি করেছে 2001 সালে, এবং সেটা হচ্ছে আদর্শ কারিগরি অ্যান্ড বিজনেস কলেজ, রাজশাহী শহরের বুকেই। এবং যে মানুষটি আমারও অনেক কাছের, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আমাদের এই শাপলার অনেক একজন কাছের মানুষ, যে মানুষটা একটি ইতিবাচক মানুষ, সেই আমাদের বন্ধু জনাব আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আদর্শ কারিগরি অ্যান্ড বাণিজ্যিক কলেজ। তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও। আব্দুর রাজ্জাক, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে জীবনের সংগ্রাম, বাগমারার মতো একটা নিভৃত এলাকা, গ্রামের নামটা কি জানো? কানাইশহর। কানাইশহর। তো কানাইশহর থেকে সেই সময় 1989 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রাজশাহী কলেজে 91 এসে ভর্তি হওয়া। আমরা এই জীবনের এই সংগ্রামের ইতিহাসটা জাস্ট আমরা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই, কিভাবে সম্ভব হলো এটা? ধন্যবাদ আপনাদেরকে আজকের এই সুন্দর একটা আলোচনার মাধ্যমে। আমি যে কথাটি বলতে চাই এবং আমার খুব ভালো লাগছে যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা একটি আদর্শ এবং একটি ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আজকের যে আয়োজনটি, এটা আমার কাছে একেবারেই একটি ব্যতিক্রম, এক্সেপশনাল মনে হয়েছে আর কি। যেখান থেকে বিষয়টা জানতে চাওয়া হয়েছে যে আমি একজন একবারই সেই গ্রাম্য মেঠোপথ বেয়ে আসা একজন মানুষ, যখন বিদ্যুৎ পৌঁছে নাই, বিদ্যুতের মুখও দেখেনি আমরা, হারিকেন, বাতি, মোমবাতি এইসব দিয়েই কিন্তু লেখাপড়া করে সেখান থেকে কিন্তু আমরা এই রাজশাহীতে আমরা কিন্তু পরীক্ষা দিয়েছি। এবং যেটা তুমি জানো যে রাজশাহী কলেজে আমাদের সময় কিন্তু রিটেন পরীক্ষা নিয়ে কিন্তু সেই জায়গায় কিন্তু, এবং মজার একটি বিষয় আছে এখানে, আমার একটা অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে 300 জন আমাদের কমার্স ফ্যাকাল্টিতে নেওয়া হয়। আমি চিন্তা করেছিলাম যে এখানে 300 নম্বরের মধ্যে থাকতে পারলেই যথেষ্ট আর কি। মাশাআল্লাহ, আমি 300 নাম্বার থেকে কিন্তু রেজাল্ট দেখা শুরু করেছি। 300 থেকে শুরু করে দেখতে দেখতে 200 ঘরে চলে আসলাম। আচ্ছা আচ্ছা। তখনই কিন্তু আমার রোল নাই। বাহ। তারপরে কিন্তু চিন্তা করলাম তাহলে আর সম্ভব নয়। সেখান থেকে 200 থেকে শুরু করে চলে আসলাম 100 ঘরে। আচ্ছা। নিশ্চিত হয়ে গেলাম যে আমার চান্স হয়নি, কারণ আমার পক্ষে ওই 1 থেকে 100 এর মধ্যে থাকা সম্ভব নয়। তারপরে মোটামুটি চলে আসবো, এমন সময় আমাদের কিছু বন্ধুরা বলছে না, সব রেজাল্ট গুলো দেখেই যেতে হবে। তো সেখান থেকে আমি আবার দেখতে দেখতে 50 ঘরে যখন গেলাম, তখন একেবারে হতাশ যে আর সম্ভব নয়। যাক, এরপরে আমাদের এক বন্ধু বলছে যে ঠিক আছে, নিচ থেকে না উপর থেকে দেখবো। উপর থেকে দেখতে এসে দেখছি যে আমার নামটি 11 নম্বরে। যাক, আলহামদুলিল্লাহ সেই পরীক্ষা দিলাম, সেখানে তো উত্তীর্ণ হলাম। এখানে আরেকটি বিষয় এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠা লাভের পিছনে আমি মনে করি যে আমার দাদি কিন্তু উনি লেখাপড়া জানতেন না। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি এই বিদ্যার প্রতি একজন শিক্ষানুরাগী মানুষ কিন্তু উনি, যে উনি ওনার বক্তব্য হচ্ছে যে আমি লেখাপড়া যাই না, বাট আমার ছেলে মেয়েরা, আমার নাতিপুতিরা
তারা লেখাপড়া শিখুক। বাহ, 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 খুব এবং এই দর্শন নিয়ে উনি কিন্তু, আমি দেখা যায় স্কুলে না গেলে কিন্তু ও ঠেলে নিয়ে এসে, কোথায় আছি, বেড়াতে খেলাধুলা করছি, বাহ। ওখানে ডেকে নিয়ে এসে, বাবা তুই স্কুলে যা। বাহ, আমার দাদির অবদানটাই আমি আজকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন আর কি। জি জি। এবং ওনার কারণেই কিন্তু আজকের এই যে আমার রাজশাহীতে লেখাপড়া করা, তারপরে ইউনিভার্সিটিতে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হওয়া, সেখান থেকে MBA কোর্স কমপ্লিট করা, করে এসে একটা প্রতিষ্ঠান তৈরি করা। আমি তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন থেকে কিন্তু আমরা কিন্তু একটা কোচিং চালাইতাম, আচ্ছা আচ্ছা যেটা নেক্সাস নাম ছিল। আচ্ছা আচ্ছা। সেটা ওই 1991 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কোচিং থেকেই, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু পরবর্তীতে এসে চিন্তা করলাম, আমার জীবনে কিন্তু বড় শখ ছিল একটা ব্যাংকার হওয়ার। বাহ বাহ বাহ, আচ্ছা। কিন্তু সেই জায়গায় পরবর্তীতে আমার কেমন যেন মনে হলো যে না, চাকরিতে না যেয়ে, চাকরি না করে যদি আমি নিজে যদি উদ্যোক্তা হতে পারি, আচ্ছা আচ্ছা। আমি নিজে যদি একটা কর্ম তৈরি করে যদি আরো 5টা মানুষের যদি কর্ম সৃষ্টি করতে পারি, তাহলে সেটা খুব একটা খারাপ হয় না। না, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা আমি এবং এখান থেকেই কিন্তু আমরা এই ধারণাটা পেয়েছি। আমরা খুবই খুশি হলাম। অনেক সময় মনে নিয়ে ফেললাম আমাকে। ঠিক আছে, আমরা জানার জন্যই আজকে অনেক কিছু জানবো আমার প্রিয় বন্ধু জনাব আব্দুর রাজ্জাকের কাছ থেকে, তার জীবনের অনেক গল্প। তো আমরা আরেকটি বিষয় জানতে চাই যে পারিবারিক জীবনে তুমি কেমন আছো, এবং তোমার ছেলে মেয়ে। আমি জানি, যতদূর জানি, যে তুমি একজন পিতা হিসেবে অনেক সফল পিতা, এবং তুমি যেই কলেজে পড়েছো তোমার মেয়ে সেই কলেজেই পড়েছে। তো আমি জাস্ট 1 মিনিট এটা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ। সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমার পরিবার এখনো, আমরা এক্সটেন্ড ফ্যামিলিতে বাস করি, যৌথ পরিবার। আমার ভাই বোন যারা আছে, বোন তো বিয়ে হয়ে গেছে, বাট বাকি যে আমরা 3 ভাই আছি তারা সহ, বাবা মা, আমরা এখনো কিন্তু যৌথ পরিবারই আছি। পারিবারিক ভাবে আমি অত্যন্ত আনন্দিত। আমার স্ত্রী, তিনি আমার কলেজে আছেন, আমার কলেজে উনি শিক্ষকতা করেন, এবং আমার 2টো মেয়ে, তারা, বড় মেয়েটাও পিএন গার্লস স্কুলের ছাত্রী ছিলেন, এবং ছোট মেয়েটা সেও পিএন স্কুলের ছাত্রী ছিল। এবং পরবর্তীতে এসে বড় মেয়েটাও রাজশাহী কলেজে ভর্তি হলো, এবং এই ছোট মেয়েটাও রাজশাহী কলেজ থেকে SSC দিচ্ছে, অসাধারণ। এবং বড় মেয়েটা রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবারে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে। তাহলে আমরা বলতে পারি যে তুমি একজন সফল পিতা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাকে পড়াশোনা করেছে, আল্লাহ পাকে শুকরিয়া। এবং একটি মেয়ে অলরেডি ডাক্তার হয়েছে, এবং আরেকটি মেয়ে এখন ও সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট সেই কলেজ থেকে। জি। এটা অবশ্যই গর্বের যে পিতা যে কলেজে পড়েছেন, একটা বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠিত একটা কলেজ, এবং যে কলেজটি সারা বাংলাদেশের মধ্যে দফায় দফায় কয়েকবার ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে এবং 1 নম্বর হয়েছে। এরকম একটি কলেজে পড়া আসলে ভাগ্যের ব্যাপার। তো সেখানে তুমি পড়েছো এবং তোমার 2 বাচ্চা সেখানে পড়ছে, এটা আমরা নিজেরাও, আমি বন্ধু হিসেবে আমার গর্ববোধ হচ্ছে যে তুমি পিতা হিসেবে 2 মেয়েকে সেইভাবেই গড়ে তুলতে পেরেছো আর কি। আমি এখন একটু জানতে চাই যে এই যে চাকরি না করে হঠাৎ করে এই কলেজ করার চিন্তা মাথায় কিভাবে আসলো, এবং এই যে কলেজ করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, তোমার তৈরি কলেজের হাজার হাজার ছেলে মেয়েরা লেখাপড়া করে এখন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের বহু জায়গায় তারা আছে। এখন একজন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা আমি এই যে মাথায় যেটা আমার এসেছে যে চাকরি না করে নিজেই একজন উদ্যোক্তা হওয়ার পিছনের যে একটা রহস্য আছে, কারণ আছে, সেটা হচ্ছে আমি যখন 1991 সালে যখন কোচিং করি, এই কোচিংটা যখন এস্টাবলিশড হলো, এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে আমার কোচিং এর 1 থেকে একাদশ শ্রেণী পর্যন্ত এটা কিন্তু চালু ছিল। আচ্ছা আচ্ছা। এবং রাজশাহীতে ইউসিসির যে ব্রাঞ্চ, এটা কিন্তু আমরা এনেছিলাম। বাহ বাহ বাহ। আমরা এনেছিলাম, এবং এই সব মিলিয়ে, এই সব সেক্টর মিলিয়ে কিন্তু প্রায় 100 ছেলেমেয়েরা আমার ওখানে কাজ করতো। তখন আমি দেখতাম যে এখানে যদি আমি চাকরিতে গেলে কিন্তু আমি একাই আমার কর্মসংস্থান হবে, বাট আমি যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, একটা কর্মশীল, একটা কর্মযজ্ঞ তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে অনেকগুলো পরিবারের কিন্তু একটা কর্মসংস্থান হবে কিন্তু, এবং তাদের রুজির ব্যবস্থা হবে। এটা মাথায় নিয়েই এই কোচিং এর থিম থেকেই কিন্তু পরবর্তীতে এই কলেজ তৈরি করার মাথায় আসছে আর কি। খুবই সুন্দর। এবং আমি প্রিন্সিপাল হিসাবে
এবং সবচেয়ে মজার বিষয় যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই বিএমটি শিক্ষকদের এই প্রিন্সিপালের একটা গ্রেডেশন আছে, সেই গ্রেডেশনে আমরা কিন্তু সারা বাংলাদেশের 11 জন প্রিন্সিপাল কিন্তু সর্বোচ্চ গ্রেডেশনের লোক, তার মধ্যে আমি একজন। খুবই সুন্দর, খুবই আনন্দ পেলাম, কংগ্রেচুলেশন। এবং আমি এটাও জানি যে এই যে এই বিএমটি কলেজগুলো যেটা আছে, এই কলেজের যে অ্যাসোসিয়েশন আছে, জি অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনেও একটি সম্ভবত সভাপতির দায়িত্বে রাজশাহী মহানগরের সম্ভবত রাজশাহী মহানগরের সভাপতি হিসেবে আছি দায়িত্বে আছো, এবং কেন্দ্রীয় কমিটির আমি সাংগঠনিক সম্পাদক। এটা অবশ্যই একটা আমাদের গর্বের জায়গা যে এরকম কেন্দ্রীয় কমিটিতে তুমি নেতৃত্ব দিচ্ছ, এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠানে তোমার নেতৃত্ব আমরা দেখেছি, তোমার লিডারশিপ অনেক অনেক ভালো, তুমি দক্ষ একজন লিডার, ম্যানেজমেন্টে তুমি অসাধারণ, তুমি ভালো বক্তব্য দিতে পারো, ভালো কথাবার্তা বলতে পারো, তোমার পাওয়ার অফ ভয়েস যেটা বলি সেটা অনেক সুন্দর, এবং পাওয়ার অফ ম্যানেজমেন্ট সেটাও আমরা দেখেছি অনেক সুন্দর, এবং সুন্দর হওয়ার কারণে এরকম একটি প্রতিষ্ঠান তোমার দ্বারা সম্ভব হয়েছে বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি। আমি একটু জানতে চাই যে শৈশবের কোনো স্মৃতি আছে কি? যে আমরা তো শৈশবে, তুমি তো গ্রামে মানুষ হয়েছ, সেখানে মানুষের তো অনেক কিছু থাকে না, এই খেলাধুলা, মানে গা গোসল, বিভিন্ন ধরনের খেলা, এখানে ওখানে যাওয়া, এই সেই, এরকম কোনো আনন্দদায়ক কিংবা কষ্টের কোনো স্মৃতি আছে কিনা আমরা একটু জানতে চাই। সত্যিকার অর্থে কি আসলে আমি কষ্টকে কখনোই কষ্ট হিসেবে নিইনি। আমার জীবনের সবচেয়ে বড় একটি আশীর্বাদ স্বরূপ ছিলেন আমার স্কুলের হেডমাস্টার। আচ্ছা আচ্ছা, সাইদ স্যার ছিলেন আর কি। উনি একটি কথা বলতেন যে দেয়ার ইজ নো ক্রিয়েশন উইদাউট কারাপশন। এই কথাটিকে আমি স্যারকে বললাম, স্যার এই ইংরেজিটার মানে কি স্যার? তাও বলে, দেখ তোরা যদি কোনো কিছু করতে যাস, সৃষ্টিশীল কোনো কর্মযোগ্য তৈরি করতে গেলে সেখানে কিন্তু কোনো দুর্নীতি থাকতেও পারে, এবং সেটা কিন্তু কল্যাণের দুর্নীতি কিন্তু। এই জন্যই এই তোদেরকে ইংরেজিটা বললাম, এটা মনে রাখিস। এবং সর্বোপরি ব্যাপারটা হচ্ছে যে আমার এই স্মৃতিগুলো কিন্তু এটাই ভালো লাগার একটা যে বিষয়, সেটা হচ্ছে যে আমি স্কুল থেকেই কিন্তু এই ক্লাসের ক্যাপ্টেন এবং পরবর্তী দেশে জিএস, এগুলো যেহেতু স্কুলে ফার্স্ট বয় ছিলাম, এই সবগুলো মিলিয়ে আলহামদুলিল্লাহ স্মৃতি বিজড়িত বলতে এইগুলোই কিন্তু আমার জীবনের স্মৃতি কিন্তু। এবং যেটা কষ্টের যে ব্যাপারটা আর কি, আমি সাধারণত কখনোই কিন্তু এই কষ্টকে আমি মানে কষ্টকে আমি সবসময় আনন্দের সাথে আমি গ্ল্যাডলি কিন্তু সেটাকে রিসিভ করেছি আর কি। আর আমার জীবনের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ফুটবলার ছিলাম, এবং যেটা আমি রাজশাহী ইউনিভার্সিটিতে 3rd ইয়ার পর্যন্ত ফুটবল খেলেছি। এবং আমার জীবনের নেশা পেশা অনেক কিছু, এবং আমাকে অনেকেই বলতো যে তুমি লেখাপড়ার হবে না এই ফুটবল খেলা নিয়ে, কিন্তু আমি যদিও মেসি রোনাল্ডো হতে পারিনি, কিন্তু আমার জীবনের যেটা আনন্দ, যেটা আর কি আমাকে আনন্দ দেওয়ার মতন যেটা আর কি, সেটা কিন্তু আমি পেয়েছি এই ফুটবল থেকে। সুন্দর, খুব অভিভূত হলাম।